ভাঙবে কি সেভেন সিস্টার্স, চরম বিপদে ভারত, বিদ্রোহীদের হাতে রকেট ড্রোন, সহিংসতায় নিহত 6। সীমান্তে হত্যা বন্ধে বাংলাদেশের কড়া সতর্কতার পরেই সুর নরম ভারতের অনুপ্রবেশ ঠেকানোর অনুরোধ। ফিলিস্তিনে তুর্কি মার্কিন নারীকে হত্যা করল ইসরায়েল, তদন্তের দাবি যুক্তরাষ্ট্রের। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ভাঙতে যাচ্ছে কি ভারতের সেভেন সিস্টার্স? নতুন করে আবারও দেশটির মণিপুর রাজ্যে অগ্নিগর্ভ হওয়ার পরে উঠেছে এই প্রশ্ন। শুধু তাই নয়, ভারতের অভ্যন্তরীণ সংঘাতের ইতিহাসে আগে কখনো এত ব্যাপক পরিমাণে ড্রোন ও রকেট হামলা চালায়নি কোনো বিদ্রোহী গোষ্ঠী। মণিপুরে গেল 1.5 বছরের বেশি সময় ধরে চলা জাতিগত সংঘাতে পর্যন্ত মৃত্যু হয়েছে 250-রও বেশি মানুষের। চিকেন নেক হিসেবে পরিচিত এই সেভেন সিস্টার্সে অস্থিরতার চরম বিপদের মুখে রয়েছে ভারত। রিফাত জামানের ডেস্ক রিপোর্ট। প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থির করতে গিয়ে কি এবার নিজেরাই জ্বলে পুড়ে ছাই হচ্ছে ভারত? এবার কি ভারত হারাতে বসেছে নিজেদের গুরুত্বপূর্ণ অঞ্চল সেভেন সিস্টার্স? সেখানকার 7 রাজ্য কি ভারতের সাথে থাকবে নাকি আলাদা হবে? এত ড্রোন কোথায় পেল মণিপুরের বিদ্রোহীরা? গেল শুক্রবার থেকে নতুন করে আবারও দেশটির মণিপুর রাজ্যে সহিংসতা, হত্যার হামলা শুরুর পর থেকে উঠেছে এমন প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন, ভারতের অভ্যন্তরীণ সংঘাতের ইতিহাসে এর আগে কখনো এত ব্যাপক পরিমাণে ড্রোন হামলা চালায়নি কোনো বিদ্রোহী গোষ্ঠী। রাষ্ট্রের বিরুদ্ধে এতটা জ্বলে ওঠেনি কখনোই। আগ থেকেই নানা ইস্যুতে জ্বলতে থাকা সেভেন সিস্টার্সের মণিপুর রাজ্য গেল শুক্রবার থেকে নতুন করে আবার অশান্ত অগ্নিগর্ভ হয়ে উঠেছে, তবে এবার আরো ভয়াবহ আকারে। রকেট, ড্রোন আর গ্রেনেড দিয়ে বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে কুকি বিদ্রোহীরা। রকেট দিয়ে এর আগে হামলা হলেও এত ড্রোন হামলা এর আগে কখনো হয়নি। শনিবার মণিপুরের জিরিবাম ও বিষ্ণুপুর জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বিদ্রোহীদের ভয়াবহ সংঘাত, বন্দুকযুদ্ধ হয়। ড্রোন, রকেট ও গ্রেনেড হামলার পাশাপাশি গুলিও করে বিদ্রোহীরা। এতে অন্তত 6 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মণিপুর পুলিশ জানিয়েছে, শুক্রবার স্থানীয়ভাবে তৈরি একটি রকেট লঞ্চার ব্যবহার করে ময়রাং শহরে সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা চালানো হয়। এতে 1 জন নিহত ও 5 জন আহত হয়েছে। কুকি আগ্রাসন দ্বিগুণ বেড়েছে। গত কয়েকদিন ধরে ইম্ফল পশ্চিমাঞ্চলের নির্দিষ্ট কিছু অংশে ড্রোন বোমা হামলার কিছু ঘটনা ঘটেছে। এতে অনেক লোক মারা গেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে। শনিবার ভোর থেকে 2টি রকেট হামলা হয়েছে। মণিপুরে 1.5 বছরেরও বেশি সময় ধরে জাতিগত সংঘাত চলছে। এতে এখন পর্যন্ত 250-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সংঘাত ও সংঘর্ষ মাঝে কিছুটা কমলেও হঠাৎ করেই বেড়ে গেছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, মণিপুরের পরিস্থিতি বেশ উদ্বেগজনক। কোনোভাবেই রাজ্য বা কেন্দ্রীয় সরকার আর পরিস্থিতির পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে পারছে না। আর তাই মণিপুরের এই অস্থিরতা ভারতকে সত্যিকারের চরম বিপদের মুখে ফেলে দিয়েছে, ঘুম হারাম করে দিচ্ছে মোদী সরকারের। একে তো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে চরম কূটনৈতিক ও রাজনৈতিক টানাপোড়েনের মুখে আছে ভারত। তার উপর নিজের দেশের অভ্যন্তরে ভয়াবহ এই সংকট ভারতকে রীতিমতো দিশেহারা করে দিচ্ছে। বাংলাদেশ অস্থির হলে ভারতের সেভেন সিস্টার্সে বা দেশটির উত্তর পূর্ব অঞ্চলের 7টি রাজ্যেও তা ছড়িয়ে পড়তে পারে, এমন শঙ্কা আর হুঁশিয়ারি গেল মাসে দায়িত্ব নেয়ার আগেই দিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু তাতে কান না দিয়ে নিজেদের সমস্যার সমাধান না করেই বাংলাদেশের অভ্যন্তরে অস্থিরতা তৈরি সহ সীমান্তে হত্যাযজ্ঞ চালিয়েছে ভারত। কিন্তু এবার আর পার পেল না। এবার নিজের ফাঁদে নিজেরাই পড়তে যাচ্ছে তারা। নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ায় রাজ্যের সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। ছড়িয়ে পড়েছে আতঙ্ক। রাতে অনেক বাড়িতে আলো নিভিয়ে রাখা হচ্ছে। নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। গত বছরের মেতে মণিপুরের সংখ্যাগরিষ্ঠ মেইতি সম্প্রদায় এবং কুকি উপজাতিদের মধ্যে সহিংসতা শুরু হয়। এরপর রাজ্য জুড়ে থেমে থেমে সহিংসতা চললেও প্রথমবারের মতো এত বেশি রকেট ও ড্রোনের ব্যবহার করা হয়েছে। রিফাত জামান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে সীমান্ত হত্যা বন্ধ ইস্যুতে এবার ভারতকে কড়াভাবে সতর্ক করল বাংলাদেশ সরকার। আর এরপরই অবস্থান নরম করে সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিকে অনুরোধ জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সম্প্রতি মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে স্বর্ণাদাস হত্যার ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষীর বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে তীব্র প্রতিবাদ করে বাংলাদেশ। আর এরপরই বাংলাদেশকে এই অনুরোধ জানায় ভারত। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, বিএসএফ এর বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নিতে ভারতকে বাধ্য করতে পারবে কি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 2011 সালে কুড়িগ্রাম সীমান্তে বিএসএফ এর হাতে খুন হয় 15 বছর বয়সী ফেলানী খাতুন।
দেশ বিদেশের গণমাধ্যমে আলোড়ন তুলেছিল কাঁটাতারে ঝুলে থাকা কিশোরীর দেহ। সম্প্রতি ফেলানির মতোই আরেক কিশোরীকে গুলি করে মারল বিএসএফ। গত ১.৫ দশকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এমন নৃশংস ও ধারাবাহিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে কিছুই করেনি স্বৈরাচারী হাসিনা প্রশাসন। তবে আগের মতো এবার চুপ থাকেনি মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। ১৩ বছরের স্বর্ণা দাস খুনের তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা। সীমান্ত বিধান লঙ্ঘন না করার কথাও মনে করিয়ে দিয়েছে দিল্লিকে। বর্তমান পরিস্থিতিতে এই হুঁশিয়ারি কি মানবে ভারত? একদিকে পারস্পরিক সম্পর্ক টিকিয়ে রাখার কথা বলছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, অন্যদিকে তাদের সশস্ত্র বাহিনী যেন বাংলাদেশ সহ চারপাশে নজর রাখে সেরকম আদেশ দিচ্ছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রতিবেশী দেশের একজন মন্ত্রীর এমন বক্তব্যকে স্বাধীন আরেকটি রাষ্ট্রের প্রতি পরোক্ষ হুমকি বলে মনে করেন অনেক আন্তর্জাতিক বিশ্লেষক। এদিকে ৬ সেপ্টেম্বর শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে দেখা যায়, বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশকে অনুরোধ জানিয়েছে বিএসএফ। স্বর্ণা দাসের হত্যার কঠোর প্রতিবাদ জানিয়ে ভারতকে চিঠি দেওয়ার পরপরই আসলো এমন অনুরোধ। ভারতের পেনাল কোড কিংবা আন্তর্জাতিক কোনো আইনেই নেই নিরস্ত্র নাগরিককে গুলি করে বা নির্যাতন করে মেরে ফেলার বিধান। অথচ বছরের পর বছর ধরে বিএসএফের নৃশংস কর্মকাণ্ডের কারণে বর্তমানে বিশ্বের অন্যতম প্রাণঘাতী ও ভয়ঙ্কর সীমান্তের নাম বাংলাদেশ ভারত সীমান্ত। ছাত্র জনতার অভ্যুত্থান ছাড়াও বিভিন্ন সময়ে উঠে এসেছে ফেলানি ও অসংখ্য নিরীহ মানুষের মৃত্যুর ঘটনা। আজ পর্যন্ত শাস্তি হয়নি ফেলানিকে হত্যাকারী বিএসএফ সদস্যের। ২০২২ সালে এক সংবাদ সম্মেলনে বিএসএফের গুলিতে নিহত সব বাংলাদেশিকে অপরাধী বলে সাব্যস্ত করেছিলেন তৎকালীন বিএসএফ মহাপরিচালক পঙ্কজ কুমার সিং। তার কথায় মনে হয়েছিল কোনো রকম বিচার আচার ছাড়াই ভিনদেশি কোনো নাগরিককে অপরাধী সিল দিয়ে তাকে মেরে ফেলার অধিকার রাখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এত বছর পরেও বদলায়নি ভারতের এমন মনোভাব, বন্ধ হয়নি পাখির মতো গুলি করে বাংলাদেশি নাগরিক হত্যা। বাংলাদেশের সীমান্তে দেখা যায় বিএসএফের আধিপত্যবাদী আচরণ, কিন্তু শক্তিশালী প্রতিবেশী হওয়ায় চীন বা পাকিস্তানের নাগরিকদের নির্বিচারে হত্যার সাহস করে না ভারতীয় বাহিনী। বিজিবি বিএসএফের নিয়মিত পতাকা বৈঠক, রুটিন আলোচনা ইত্যাদির মাধ্যমে পাল্টাবে না দিল্লির সীমান্ত রক্ষানীতি, এমনটাই মনে করেন পররাষ্ট্র বিশেষজ্ঞরা। তাদের দাবি, বর্ডারে হত্যা বন্ধের জন্য নয়াদিল্লির উপর সৃষ্টি করতে হবে কূটনৈতিক চাপ, চ্যালেঞ্জ করতে হবে বিএসএফের প্রতিটি হত্যাকাণ্ড। বিগত স্বৈরাচারী সরকারের নতজানু আচরণের পরিবর্তে এখন থেকে ভারতের কাছে চাইতে হবে উচিত বিচার। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ফিলিস্তিনের গাজায় বর্বর হামলা চালিয়ে গেল 2 দিনে অন্তত 61 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এদিকে পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে বিক্ষোভের সময় মাথায় গুলি করে এক মার্কিন তুর্কি অধিকার কর্মীকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গাজায় ইসরায়েলি সামরিক অভিযান 336 দিনে পৌঁছেছে। এরই মধ্যে ফিলিস্তিনিদের উচ্ছেদ আর হত্যায় আরও বর্বর হয়ে উঠেছে নেতানিয়াহু বাহিনী। শুক্রবার গাজার হালিমা আল সাদিয়া স্কুলে হামলা চালিয়ে অন্তত 8 ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা স্কুলটিতে আশ্রয় নিলেও শেষ রক্ষা হয়নি। হামলা হয়েছে মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে, সেখানে প্রাণ হারিয়েছে 5 জন ফিলিস্তিনি। এদিকে শুক্রবার পশ্চিম তীরের নাবলুসে মার্কিন তুর্কি অধিকার কর্মী ইজগি আইগিকে গুলি করে হত্যা করে দখলদার ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে বিক্ষোভ করায় তাকে প্রাণ হারাতে হয়। এই ঘটনায় বিরক্তি প্রকাশ করেছে হোয়াইট হাউস। ঘটনার তদন্ত করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে বাইডেন প্রশাসন। নাবলুসের দক্ষিণের একটি গ্রামে ইসরায়েলি বাহিনীর গুলিতে 13 বছর বয়সী এক কিশোরীও নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘুষের মামলার সাজা ঘোষণা আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের পর পর্যন্ত স্থগিত করা হয়েছে। শুক্রবার নিউ ইয়র্কের বিচারক জুয়ান মার্চান এই স্থগিতাদেশ দেন। এর আগে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প তার আইনজীবীদের মাধ্যমে আদালতে সাজা ঘোষণার তারিখ পেছানোর জন্য আবেদন করেছিলেন। বিচারক জুয়ান মার্চান জানান, সাজা ঘোষণার দিন 18 সেপ্টেম্বর থেকে 26 নভেম্বর করা হয়েছে। বলেন, আগামী নির্বাচনে ট্রাম্পের প্রার্থিতা বিবেচনা করে নতুন তারিখটি বেছে নেওয়া হয়েছে। বিচারিক প্রক্রিয়ায় আসন্ন নির্বাচনের প্রার্থীর ওপর যেন কোনো ধরনের প্রভাব ফেলতে না পারে, তাই এই
সিদ্ধান্ত। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ঘুষের তথ্য গোপনের মামলায় মে মাসে দোষী সাব্যস্ত হন। মামলায় ট্রাম্পের বিরুদ্ধে 34টি গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়। এই ঘটনার মধ্য দিয়ে ইতিহাসে প্রথমবারের মতো কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট তার অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন। শুক্রবার রাতে দ্বিতীয়বারের মতো চীনের গুয়াংডং প্রদেশে আঘাত হানে সুপার টাইফুন ইয়াগি। আনুমানিক রাত 10টায় ঝানজিয়াংয়ের জুয়েন অঞ্চলে টাইফুনটি ব্যাপক তাণ্ডব চালায়। এর আগে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেয় এসব অঞ্চলের প্রায় 10 লাখ মানুষ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শুক্রবার রাতে চীনের গুয়াংডং প্রদেশে দ্বিতীয়বারের মতো আছড়ে পড়ে সুপার টাইফুন ইয়াগি। প্রাদেশিক আবহাওয়া কেন্দ্র বলছে ইয়াগি রাত 10টা নাগাদ গুয়াংডংয়ের ঝানজিয়াংয়ের জুয়েন অঞ্চলে আঘাত হানে। এর আগেই প্রায় 10 লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছিল। তার আগে আনুমানিক বিকেল 4টার দিকে সুপার টাইফুন ইয়াগি হাইনানের ওয়েংটিয়ান শহরের ওয়েংচাংয়ে প্রথম আঘাত হানে। এ সময় বাতাসের বেগ ব্যাপক মাত্রায় ছিল। শুক্রবার বিকেলের আগে গুয়াংডং থেকে 5,74,000-এরও বেশি বাসিন্দাকে আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছিল। এর মধ্যে 4,07,064 জনই ঝাংজিয়াংয়ের, যেখানে দ্বিতীয়বারের মতো টাইফুন ইয়াগি আছড়ে পড়ে। গুয়াংডং এবং হাইনান প্রদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও বন্ধ রাখা হয়। গুয়াংডংয়ের 10টি শহরের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। গুয়াংডংয়ের 94টি নৌ রুটের 72টি বন্ধ রাখা হয়। এসব অঞ্চলের কমপক্ষে 84,873টি মাছ ধরার নৌকা বন্দরে আশ্রয় নেয়। প্রবল বাতাসের কারণে যানবাহন চলাচল ব্যাহত হয়ে পড়ে। একাধিক শহরের রাস্তা এবং সেতুতে যান চলাচলও সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এমনকি ট্রেন চলাচলও বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এছাড়া হাইনান জুড়ে 89টি পর্যটন আকর্ষণ কেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। ইফাত জাহান, বাংলাভিশন। চীন ও আফ্রিকা দেশগুলোতে সমন্বিত আধুনিকায়ন গতিশীল করার সুস্পষ্ট ঘোষণা দিয়ে শেষ হয়েছে 2024 সালের চায়না আফ্রিকা সম্মেলন। বেইজিংয়ে বুধবার থেকে শুরু হয়ে শুক্রবার পর্যন্ত চলা এবারের সম্মেলনে আফ্রিকার 50টিরও বেশি দেশের নেতারা অংশ নেন। সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আফ্রিকার দেশগুলোর সাথে সম্পর্ককে কৌশলগত সম্পর্কে উন্নীত করার প্রস্তাব দেন। বলা হচ্ছে, এবারের সম্মেলনের মধ্য দিয়ে চীন ও আফ্রিকার সম্পর্ক নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে। ডেস্ক রিপোর্ট। চীন ও আফ্রিকার দেশগুলোতে সমন্বিত আধুনিকায়নকে গতিশীল করার ঘোষণা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার থেকে শুক্রবার বেইজিংয়ে হয়ে যাওয়া ফোরাম অন চায়না আফ্রিকা কোঅপারেশন FOCAC-র সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। গত 6 বছরের মধ্যে প্রথমবারের মতো চীনে আয়োজন করা হলো FOCAC-র এই সম্মেলন। এতে আফ্রিকার 50টিরও বেশি দেশের নেতারা উপস্থিত ছিলেন। তারাও চীন ও আফ্রিকা দুই অঞ্চলে সম্মিলিতভাবে আধুনিকায়ন বেগবান করার উপর গুরুত্ব আরোপ করেন। সম্মেলনে দুই পক্ষই সর্বসম্মতভাবে দুটি গুরুত্বপূর্ণ ঘোষণার ব্যাপারে একমত হয়। এর একটি হল নতুন বিশ্ব ব্যবস্থায় চীন ও আফ্রিকার জনগণের মধ্যে সকল খাতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র তৈরি করা। এছাড়া অপর ঘোষণায় আগামী 3 বছরের জন্য FOCAC-র সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়। বৃহস্পতিবার সম্মেলনের মূল অনুষ্ঠানে শি জিনপিং কূটনৈতিক যোগাযোগ থাকা আফ্রিকার সবগুলো দেশের সঙ্গে চীনের সম্পর্ককে কৌশলগত মাত্রায় উন্নীত করার প্রস্তাব দেন। একই সাথে দুই অঞ্চলে আধুনিকায়ন প্রক্রিয়া এগিয়ে নিতে অংশীদারত্বের ভিত্তিতে 10টি পদক্ষেপ নেয়ার প্রস্তাব দেন তিনি। এর আওতায় আছে পরস্পরের সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে জানাশোনা, বাণিজ্য বৃদ্ধি, শিল্প খাতে সমন্বয় বাড়ানো, সার্বিক সংযোগ, উন্নয়ন সহায়তা, স্বাস্থ্য, কৃষি ও জীবিকা, মানুষে মানুষে সাংস্কৃতিক আদান প্রদান বৃদ্ধি, পরিবেশমুখী সবুজ উন্নয়ন ও যৌথ নিরাপত্তা। আগামী 3 বছরের মধ্যে এগুলো বাস্তবায়নের ক্ষেত্র প্রস্তুত করার উপর জোর দেন তিনি। শুক্রবার আফ্রিকার অনেক নেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন শি। এদিন সকালে কঙ্গোর প্রেসিডেন্ট ডেনিস সাসু এনগেসোর সঙ্গে বৈঠকে তিনি বলেন, এবারের সম্মেলনের মধ্য দিয়ে চীন ও আফ্রিকার দেশগুলোর পারস্পরিক সম্পর্ক নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে। যৌথ আধুনিকায়নের পথে এগিয়ে যাওয়ার সুস্পষ্ট ঘোষণা এসেছে। এর প্রভাব হবে সুদূর প্রসারী। হিজল জোবায়ের, বাংলাভিশন।
চীনের সহায়তা নির্মিত আলজেরিয়ার হাইওয়ের সুবিধা ভোগ করছে জনগণ। যাতায়াতের সময় হ্রাস পাওয়ায় স্বস্তি ফিরে পেয়েছে বাসিন্দারা। এই হাইওয়ের কারণে দেশটির পূর্বাঞ্চলের সাথে পশ্চিমাঞ্চলের সংযোগ স্থাপন হওয়ায় চাঙ্গা হয়েছে বাণিজ্যিক কার্যক্রম। আলজেরিয়া এবং প্রতিবেশী দেশ তিউনিসিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বিকাশে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট। চীনের সহায়তায় নির্মিত আলজেরিয়ার হাইওয়ে প্রকল্পের সুবিধা পাচ্ছেন দেশটির জনগণ। এতে যাতায়াতের সময় হ্রাস পেয়েছে, চাঙ্গা হয়েছে বাণিজ্যিক কার্যক্রম। এই হাইওয়েটি দেশটির পূর্বাঞ্চলের সাথে পশ্চিমাঞ্চলের সংযোগ স্থাপন করেছে। গত আগস্ট মাসে হাইওয়েটির 84 কিলোমিটারের চূড়ান্ত নির্মাণ কাজ শেষ করা হয়। ধারণা করা হচ্ছে আলজেরিয়া এবং প্রতিবেশী দেশ তিউনিসিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বিকাশে এই হাইওয়েটি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আটলাস পর্বতমালা অঞ্চলে ভূতাত্ত্বিক জটিলতা ছিল, ফলে অভিজ্ঞ প্রকৌশলীর প্রয়োজনে চায়নার কোম্পানিগুলোর সহায়তা নেয় তারা। 2017 সালে আলজেরিয়ার সরকার শেষ 84 কিলোমিটার নির্মাণ করতে সিআইটিআইসি কনস্ট্রাকশনকে আমন্ত্রণ জানায়। প্রকল্পটির প্রধান প্রকৌশলী জি জংলি বলেন, 2008 সালের আগে টেমসেন থেকে তিউনিসিয়া সীমান্তে যেতে প্রায় 2 থেকে 3 দিন সময় লাগত। হাইওয়েটি খোলার পর এখন কেবলমাত্র সময় লাগে 10 ঘন্টা। হাউসেম নামে এক পর্যটক বলেন, এটি আন্নাবাতে তার দ্বিতীয় ট্রিপ। হাইওয়ে নির্মাণের আগে সেখানে যেতে বেশ সময় লাগত। এখন হাইওয়ে দিয়ে যে কোনো জায়গায় দ্রুত পৌঁছানো খুবই সহজ। চায়নার কোম্পানিগুলো নির্মাণে খুবই দক্ষ। এই পর্যটক প্রত্যাশা করেন চায়না তাদের আরও রাস্তা এবং অবকাঠামো নির্মাণে ভবিষ্যতেও সহায়তা করবে। প্রকল্পটি যান চলাচলে উন্মুক্ত করার পর দুর্ঘটনার হার প্রায় 30 থেকে 40% কমেছে। হাইওয়ে নির্মাণের কারণে হাজার হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। প্রকল্পটিতে আলজেরিয়ার 1,10,000-এরও বেশি শ্রমিক এবং 4,000 প্রকৌশলী প্রযুক্তিগত প্রশিক্ষণ নিয়েছে, যার কারণে তারা উন্নত অবকাঠামো নির্মাণে দক্ষতা লাভ করে। স্থানীয় এক প্রকৌশলী লারবাউই মোহাম্মদ বলেন, পূর্ব পশ্চিম হাইওয়ে প্রকল্পের সাথে জড়িত থাকায় তারা অনেক কিছু শিখতে পেরেছেন, যা বিশ্ববিদ্যালয়ে স্নাতক পাশ করেও শিখতে পারেন নাই। চায়নার কোম্পানিগুলোর কাছ থেকে শেখার পর ভবিষ্যতে তারা নিজেরাই আরও হাইওয়ে নির্মাণ করবেন বলে আগ্রহ প্রকাশ করেন। জাহান, বাংলাভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।